আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আমার এই ক্লাস শুনছে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আয়োজনে। আমি ডক্টর মোহাম্মদ ইসলাম, সহকারী অধ্যাপক তোমার বিভাগেরই। তোমাদের সঙ্গে আজকের ওয়েভস অ্যান্ড অসিলেশনের প্রথম ক্লাসটা নিব আর কি। এবং আমরা যেটা শুরু করবো আজকে সেটা হচ্ছে ওয়েভস অ্যান্ড অসিলেশনের ওয়েভস অসিলেশন অ্যান্ড অ্যাডভান্স মেকানিক্স এর চ্যাপ্টার 2, যেটা চ্যাপ্টার 1 একদম পড়াবে, চ্যাপ্টার 2 আমি পড়াবো। সেখান থেকে আমি ড্যাম্পড অসিলেশন ইন LCR সার্কিট আমরা এটা নিয়ে শুরু করবো আর কি, আমাদের প্রথম টপিক। তো আশা করি সবাই তোমরা ভালো আছো এবং এই ক্লাসটা আশা করি তোমরা এনজয় করতে পারবা। তোমরা যদি সেরকম মানসিকতা নিয়ে বসো আর কি, আশা করি সবাই সেইভাবেই বলবে, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, সবার সহজভাবে বসো। আশা করি ক্লাসটা ঠিক সামনাসামনি যেভাবে আমরা পড়তাম একইভাবে হবে। তো ঠিক আছে, তো আমরা শুরু করবো। আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমি কি বললাম, ওয়েভস অসিলেশন অ্যান্ড অ্যাডভান্স মেকানিক্স এর চ্যাপ্টার 2। আবার বলছি, ওয়েভস অসিলেশন অ্যান্ড অ্যাডভান্স মেকানিক্স এর চ্যাপ্টার 2 লিখে দিন। ওয়েভস অসিলেশন, ওয়েভস অসিলেশন and advanced mechanics 2, chapter 2 আমরা আলোচনা করব চ্যাপ্টার 2। এটা হচ্ছে তোমাদের কোর্স টাইম আমি লিখে দিই এখানে কোর্স টাইম। আর আমাদের আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে damped oscillation, damped oscillation in LCR circuit. That is the topic. তো পড়াটা অনার্স লেভেলের পড়া, প্রাইমারি লেভেলের ব্যাপারগুলো আমার মনে হয় তোমাদের জানার দরকার নেই, নাকি দরকার আছে? তারপর আমি একটু বলি যে অসিলেশন মানে কি। অসিলেশনকে আমরা যদি বাংলায় বলি তাহলে সেটা হয় স্পন্দন বা কম্পন। কম্পন মানে হচ্ছে পিরিয়ডিক অসিলেশন। নিশ্চয় তোমরা জানো পিরিয়ডিক অসিলেশন। পিরিয়ডিক অসিলেশন জানো, সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরে, দি আর্থ মুভস অ্যারাউন্ড দি সান, দি ইলেকট্রন মুভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এগুলো সবই কিন্তু পিরিয়ডিক অসিলেশন। অর্থাৎ তার একটা টোটাল যে পিরিয়ড, তার হাফ টাইম এসে একদিকে যাচ্ছে, বাকি হাফ টাইম এসে আরেক দিকে যাচ্ছে, তাকে আমরা বলছি হচ্ছে পিরিয়ডিক অসিলেশন। পিরিয়ডিক অসিলেশন কি? নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই কাজগুলো করবে। যেমন এরকম যদি হয় যে এটা মনে করো একটা অসিলেশন, পজিটিভ হাফ সাইকেল একদিকে, নেগেটিভ হাফ সাইকেল তার নেগেটিভ দিকে, এগুলোকে বলে আমরা অ্যামপ্লিটিউড। এটা হচ্ছে প্লাস এ, এটাকে বলছি আমরা হচ্ছে মাইনাস এ। এটা হচ্ছে ওয়েভলেন্থ ল্যাম্ডা। যেহেতু তার অসিলেশন হচ্ছে তাহলে অবশ্যই তার কি আছে, ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি থাকা মানে হচ্ছে অসিলেশন আছে, ফ্রিকোয়েন্সি নাই অসিলেশন নাই। যেমন অল্টারনেটিং কারেন্ট ফ্রিকোয়েন্সি আছে, যেমন আমাদের লাইন ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। আবার ডিসি কারেন্ট তার ফ্রিকোয়েন্সি নেই, তার কোনো অসিলেশন নেই। তো অসিলেশন ইন্ট্রোডিউস হবে কখন? যখন তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে। এটা খেয়াল রাখতে হবে আমাদের। এবং এটা করতে মনে করার সময় লাগে হচ্ছে টি ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 সেকেন্ড। পরবর্তী পর্যায়ে যদি আরেকটা অসিলেশন হয় এবং তার জন্য যদি টাইম ওই একই সময় লাগে, অর্থাৎ ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 সেকেন্ড, তাহলে এই রকমের অসিলেশনকে আমরা বলবো পিরিয়ডিক অসিলেশন। তো যাকে এটা বলবো অসিলেশন হলো। এর ভ্যারাইটিস টাইপস অফ অসিলেশন, দেয়ার আর ভ্যারাইটিস টাইপস অফ অসিলেশন। অনেক রকমের অসিলেশন আছে, তার মধ্যে একটা আছে ফ্রি অসিলেশন, একটা আছে ফোর্সড অসিলেশন, একটা আছে ড্যাম্পড অসিলেশন। হ্যাঁ, তাহলে আমাদের পড়াটা হচ্ছে, সাবজেক্টটা হচ্ছে কি জানো আজকে? ড্যাম্পড অসিলেশন। আমাদের পড়াটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। তাহলে আমাদের একটু এর আগে শিখে আসা উচিত হোয়াট ইজ ফ্রি অসিলেশন। তাহলে আমরা অসিলেশনগুলো লিখতে পারি। যারা ভ্যারিয়াস টাইপস অফ অসিলেশন, এক নম্বর হচ্ছে ফ্রি অসিলেশন, নাম্বার 2 হচ্ছে ফোর্স অসিলেশন, আর নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। এই হচ্ছে আমাদের অসিলেশন। এইগুলোই আমাদের আসলে একটু পড়তে হবে। হ্যাঁ, আমাদের পড়া যদিও আজকে ড্যাম্পড অসিলেশন, তা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এদের মধ্যে বেসিক রিলেশনগুলো কি। কারণ সবকিছু এই যে ড্যাম্পড জিনিসটা আসছে কোথা থেকে? এর আগের পড়া সেটা হচ্ছে ফোর্স অসিলেশন। ফোর্স অসিলেশন কোথা থেকে আসছে? কনসেপ্ট ফ্রম ফ্রি অসিলেশন, মুক্ত কম্পন থেকে আসছে। মুক্ত কম্পনগুলো কি? মানে ফ্রি, যার উপরে কোনো বাধা বিপত্তি নাই।
এনার্জি ডেসিবেল মানে তার এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকবে। যেমন আমি যদি একটা সিম্পল পেন্ডুলামকে যদি আমি এভাবে ঝুলাই দিই এবং এটাকে যদি একটা বক্সের মধ্যে রাখি, এর মধ্যে যদি কোনো এয়ার রেজিস্ট্যান্স যদি না থাকে, বাতাসের যদি কোনো বাধা না থাকে, এর মধ্যে যদি কোনো ঝিয়ের কোনো ইফেক্ট যদি না থাকে, ঝিয়ের ইফেক্ট মানে সেইভাবে আমি এটাকে প্রস্তুত করবো ভ্যাকুয়াম, মানে আমি এটাকে ভ্যাকুয়াম বক্সের মধ্যে রাখবো। এবং তাহলে যদি আমি একটা 4 ডিগ্রির মধ্যে উইদিন দ্য রেঞ্জ 4 ডিগ্রি এর মধ্যে যদি আমি এটাকে রেখে দিই, তাহলে কিয়ামত পর্যন্ত মানে ফার্দার ফোর্স অ্যাপ্লাই না করা পর্যন্ত ও কিন্তু অসিলেট করতেই থাকবে। এবং এই ক্ষেত্রে তার টোটাল এনার্জি উইল বি কনজার্ভড, মানে কোনো এনার্জি ডেসিপেশন হবে না। এনার্জি ডেসিপেশন হতো যদি এয়ার রেজিস্ট্যান্স জি এর কাজ করতো। যদি এখানে এয়ার থাকতো তাহলে এই পেন্ডুলামের বকটা যাওয়ার সময় প্রত্যেক সময় এয়ার মলিকুলসের সঙ্গে তার কি হতো? ইন্টারাকশন হলে কি হতো? এনার্জি ডেসিপেশন হতো। যেমন বাতাস না থাকলে আমরা যেভাবে চলতে পারি, বাতাস থাকলে কিন্তু সেভাবে আমরা চলতে পারি না, বাধা বুঝতে পারি, এবং সেক্ষেত্রে কিন্তু আমার শরীর থেকে হিট প্রডিউস হয় অনেক বেশি। ফলে বাতাস না থাকলে আমি যে এনার্জি নিয়ে পৌঁছাতে পারি, বাতাস থাকলে কিন্তু সেই একই এনার্জি নিয়ে পৌঁছাতে পারবো না। নদীতে পানি নাই, নদী পার হবো আমি ইজিলি, বাট নদীতে যদি পানি থাকে তখন আমার মধ্যে একটা রেজিস্ট্যান্স রেজিস্ট করতে থাকবে। ফলে আমার বেশি এনার্জি ব্যয় করতে হবে। আমার এনার্জিটা কি হবে? আমার এনার্জি উইল বি প্রডিউস হিট এনার্জি, তাপশক্তি, এবং সেই তাপশক্তি পানির মধ্যে সঞ্চালিত হবে, ট্রান্সমিট করতে থাকবে। ফলে আমার এনার্জি দুর্বল হয়ে যাবে, এই কারণে কমে যাবে, এবং এই কারণে আমি দুর্বল হয়ে যাবো। এই জন্য নদীতে পানি নাই, নদী পার হবো হেঁটে কোনো সমস্যা নাই। আর নদীতে যদি পানি থাকে তাহলে কিন্তু আমার ওপাশে গিয়ে আমি হাঁপাতে থাকবে, দম নিতে আমার কষ্ট হতে থাকবে, তাহলে এনার্জি ডেসিপেশন আছে। তো যদি এরকম কোনো রেজিস্ট্যান্স যদি কোনো কাজ না করে, দিস টাইপ অফ অসিলেশন ইজ কল্ড ফ্রি অসিলেশন। ওকে, ফ্রি অসিলেশন। যেমন আমাদের এগুলোর মধ্যে অনেক বাতাস আছে, আমি কোনো ফ্যান আমি এর মধ্যে ইন্ট্রোডিউস করি নাই, তাহলে এর মধ্যে বাতাসের যে মলিকুলসগুলোর যে অসিলেশন, এগুলোকে বলবো আমরা ফ্রি অসিলেশন। এটা হলো ফ্রি অসিলেশনের ব্যাপার। তাহলে এখানে কোনো এনার্জি ডেসিপেশন হচ্ছে না। ক্লিয়ার? এইবার আসি আমরা ফোর্স অসিলেশন। ফোর্স করবো এবার ফোর্স। আমরা গিটার বাজাতে দেখেছি। গিটার কিভাবে বাজে? গিটারটা বাজে কিভাবে? দেখো, গিটার যখন তৈরি করা হয় তখন আমরা যদি মনে করি যে গিটারে তো তার ছাড়া কিছুই নেই, একটা কাঠের বক্সের উপরে 6খানা তার দেওয়া আছে, তাহলে কাজ করি বাজার থেকে তার কিনে নিয়ে এসে আমি আঙুলের সঙ্গে পায়ের আঙুলের সঙ্গে সেট করে বাজাতে থাকি, তাহলে কিন্তু গিটার বাজবে না। এই জন্য কাঠের বক্সকে একটা সুন্দর স্টাইলে রাখা একটা বক্স তৈরি করা হয়, এবং তার উপর তোমরা দেখেছো একটা হোল, একটা গর্ত তৈরি করা হয়। ফলে ওই বক্স হোলের ভিতরে কি থাকে? হিউজ অ্যামাউন্ট অফ এয়ার, বাতাস থাকে, তার একটা ফ্রি অসিলেশন বা মুক্ত কম্পন আছে। হ্যাঁ, তাহলে এরকম কি থাকলো? এটা যদি আমাদের সেই গিটার হয়, এটা যদি আমাদের গিটার হয়, এখানে একটা হোল থাকবে, বক্স 3D বক্স, এর মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ বাতাস আছে, এবং এর উপর দিয়ে কি করা হয়? তারগুলোকে এরকম টান করে রাখা হয়। হ্যাঁ, স্ট্রিং তার টান করে রাখা হয়, শুধু তার বাজারে হবে। এর ভিতরে বাতাস আছে, এর একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে, মনে করো সেটা হচ্ছে 200 হার্টজ। দিস ইজ কল্ড F1, 300 or 200 হার্টজ। এইবার যেহেতু ওর একটা ফ্রিকোয়েন্সি আছে 200 হার্টজ, আমি করবো কি তারের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করবো, কম্পন সৃষ্টি করবো, অসিলেশন সৃষ্টি করবো, তারটাকে টেনে ধরে তারপর ছেড়ে দেবো। এটাকে বলছি আমরা কি? ফোর্স করা। এটাকে বলে ফোর্সড ভাইব্রেশন বা ফোর্স অসিলেশন। মনে করো এটা F2, এবং সবসময় মনে রাখবো ফোর্সটা ফ্রি থেকে সবসময় বেশি হয়, সেটা হচ্ছে মনে করো 300 হার্টজ। ওকে, তাহলে এই যে ফ্রি ছিল ভিতরে একদম নরমাল ফ্রিকোয়েন্সি 200 হার্টজ, আর আমি ফোর্স করেছি 300 হার্টজ। ফলে 300 হার্টজ কি করবে? ওই 200 হার্টজের ভিতরে যখন যাবে তখন ভিতরকার বাতাস, এয়ার রেজিস্ট্যান্স, বাতাসের বাধা কি করবে? 300 কে কমাই দেবে। 300 এর যে এনার্জি সেটা আস্তে আস্তে ডেসিপেট হতে থাকবে, কমতে এমন এক সময় আসবে যে ওর ভিতরকার বাতাস এবং বাইরের ফোর্সের ফ্রিকোয়েন্সি কি হবে? ইকুয়াল হয়ে যাবে। F1 becomes equal to F2। তখন ওর ভিতরকার বাতাস ম্যাক্সিমাম বিস্তার বা অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করতে থাকবে। দিস ইজ কল্ড দ্য রেজোন্যান্স। এটা একটা ফেনোমেনা। দিস ইজ কল্ড রেজোন্যান্স, এন্ড দিস টাইপ অফ অসিলেশন ইজ কল্ড ফোর্স অসিলেশন। এখানে এনার্জি ডেসিপেশন হচ্ছে, তবে রেজোন্যান্স পর্যন্ত, তারপরে কিন্তু কনস্ট্যান্ট, আর এনার্জি ডেসিপেশন হবে না। গেল একটা। এটা হলো ফোর্স। ড্যাম্পের বেলায় কি করবে? ড্যাম্পের বেলায় হবে, আমরা যদি একটা এলসি সার্কিটের কথা বলি, আমরা যদি একটা এলসি সার্কিট ব্যবহার করি, এলসি সার্কিট একটা, এটাকে বলে একটা ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটর দিয়ে যদি আমরা একটা সার্কিট তৈরি করি, L আর C এর C, এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে এর মধ্যে কিন্তু কোনো এনার্জি লস হচ্ছে না। এটা তুমি যখন সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে সম্ভবত ইলেকট্রিক এনার্জি এলসি সার্কিটে পড়েছে, এনার্জি লস হচ্ছে না, কিন্তু এটা কিন্তু আসলে ঠিক কথা না।
এমন কোনো মানে রোধক বলতে আমরা আবশ্যক মানে নাই, যার কোনো রেজিস্ট্যান্স নাই। এর কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, এর হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে। তো এর যদি একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হবে, যখন এই চার্জ বা ইলেকট্রন তার ভিতরে কন্ট্যাক্ট করতে থাকবে তখন রেজিস্ট্যান্স কি করবে, চার্জের বা ইলেকট্রনের গতিকে বাধা দিবে। ফলে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি উইল বি কনভার্টেড টু হিট এনার্জি। ফলে ইলেকট্রনের গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হবে। ফলে হিউজ অ্যামাউন্ট অফ হিট কি হতে থাকবে, ট্রান্সমিট হতে থাকবে কোথায়, বাইরের দিকে, এনভায়রনমেন্টের মধ্যে। ফলে ওর যে টোটাল এনার্জি উইল নট কনজার্ভ। ফলে ওখানে কি হচ্ছে, এনার্জি ডিসিপেশন হচ্ছে। ফলে আস্তে আস্তে এই অসিলেশনটা দুর্বল হয়ে যাবে। দিস টাইপ অফ অসিলেশন ইজ কল্ড ড্যাম্প অসিলেশন। ড্যাম্প হয়ে যাবে, ড্যাম্প অসিলেশন। তাহলে দেখো, অসিলেশন ফ্রি হোক, অসিলেশন ফোর্সড হোক, এন্ড অসিলেশন ড্যাম্প হোক, প্রত্যেকের কি থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে। এই ফ্রিকোয়েন্সি জেনারেট করা এটা আমাদের দরকার। এবং এর মধ্যে ইলেকট্রনগুলো আমরা জানি যখন কন্ট্যাক্ট করতে থাকে কোনো সার্কিটের মধ্যে, সার্কিটের মধ্যে যখন ইলেকট্রন কন্ট্যাক্ট করতে থাকে তখন কিন্তু সে যে স্পন্দন বা অসিলেশনটা হয় সেটা কিন্তু সেটাকে আমরা বলি সিম্পল হার্মোনিক মোশন। সে কি করে, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট এন্ড অপোজিটলি ডিরেক্টেড টু ইট। হ্যাঁ, কি হলো, দ্য সিম্পল হার্মোনিক মোশন is such type of motion that the force is directly proportional to the displacement and oppositely directed. এবং আমরা সেখানে জানি কি, F is proportional to minus y or minus x, তুমি যেভাবে লেখো না কেন। তখন আমরা এটাকে লিখতে পারি F is equal to হচ্ছে minus kx. This is the principle of simple harmonic oscillation. এখন যদি ওই পার্টিকেলটার মাস যদি m হয় তাহলে আমরা লিখতে পারি m a equal to minus k, তারপরে হচ্ছে x, এখানে আমরা লিখি y, তাহলে লিখব y, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি m dv divided by হচ্ছে dt is equal to minus ky। এখান থেকে আমরা লিখতে পারি m dy d square y divided by dt square is equal to minus ky। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা d square y divided by dt square is equal to minus k divided by m, তারপর হচ্ছে কত y। বাইটাকে লেখা যেতে পারে d square y divided by dt square plus k divided by m, তারপর y is equal to হচ্ছে কত, 0 বলা যেতে পারে। এইভাবে কিন্তু আমরা এগুলো করি আর কি। এটা হচ্ছে সিম্পল হার্মোনিক মোশন এর ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হার্মোনিক মোশন। এখানে অসিলেশনটা ফ্রি হোক, ফোর্স হোক আর ড্যাম্প হোক, প্রত্যেকটা কিন্তু এই রকমের ঘটনা ঘটবে। এটাকে বলে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হার্মোনিক মোশন। এটা হচ্ছে ফ্রি অসিলেশনের ক্ষেত্রে দিস ইকুয়েশন ইজ ভ্যালিড। দিস ইকুয়েশন ইজ ভ্যালিড ফর ফ্রি অসিলেশন। এবার আসবে আমাদের আসলে তো ফোর্স তো পড়ার কথা না, আমাদের পড়ার কথা হচ্ছে ড্যাম্প অসিলেশন। তাহলে ড্যাম্প অসিলেশনের ফ্রিকোয়েন্সিটাকে কিভাবে ক্যালকুলেশন করা যায়? ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে? যেমন আমি এখান থেকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে পারি, বিকজ আমরা জানি উই নো d square y by dt square plus y omega square is equal to 0. The omega is called the angular frequency or angular velocity. So omega square আমি যদি এটাকে বলি the general form of this equation, d square y by dt square plus omega square y equal to হচ্ছে 0. So comparing these two equations, we can say omega square will be equal to k divided by m. So omega will be equal to root over k divided by m. Omega means twice pi, তারপর f is equal to root over k divided by m. So frequency will be equal to 1 by twice pi root over k divided by m. তাহলে দেখা যাচ্ছে ফ্রি অসিলেশন হলো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে প্রত্যেকটা অসিলেশনের এরকম ফ্রিকোয়েন্সি থাকবে। আমরা সেই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে চাই আগে, তারপরে LCR সার্কিটের মধ্যে ড্যাম্প অসিলেশনটা কিভাবে মানে কাজ করছে, যে আমরা লিখেছি ড্যাম্প অসিলেশন ইন LCR সার্কিট। LCR সার্কিট তো হবে, কারণ দেখো LCR সার্কিট আমি কি বলছি, এনার্জি ডিসিপেশন নাই, কিন্তু যে ইন্ডাক্টরটা আমি ইউজ করছি L, তার কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। এই জন্য তো আমরা বলছি LC, আর ওর যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা বলছি কি R। সো দিস সার্কিট উইল বি LCR সার্কিট। তার মধ্যে ড্যাম্পিংটা কিভাবে হচ্ছে, ফ্রিকশনাল ফোর্স হয়। ফ্রিকশনাল, যেহেতু ফ্রিকশন আছে, ইলেকট্রন চলার পথে একটা বাধা সৃষ্টি করছে, ফ্রিকশনাল ফোর্সের কারণে ইলেকট্রনের এনার্জি ডিসিপেট হতে শুরু করেছে। এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। কি বলছে, ফ্রিকশনাল ফোর্স বলে এনার্জি ডিসিপেশন হচ্ছে ডিউ টু ফ্রিকশন। তাহলে ফ্রিকশনের একটা কম্পোনেন্ট কিন্তু এখানে আলটিমেটলি চলে আসবে। এটা আমরা ফ্রি ভাইব্রেশনের জন্য আমরা একটা ইকুয়েশন সলভ করলাম। এই ইকুয়েশন আমরা এটাকে আমরা বলতে পারি ইকুয়েশন নাম্বার হচ্ছে কত, কোন জায়গায়, এখানে আমরা এটাকে এভাবে লিখি। এটা তোমরা অবশ্য লিখে দিতে পারবে। তাহলে এখানে থাকবে হচ্ছে m, তারপর হচ্ছে d স্কয়ার y ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস k ডিভাইডেড বাই ky ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 0। এটাকে আমরা বলবো ইকুয়েশন নাম্বার 1। এটা হচ্ছে ফ্রি অসিলেশনের বেলায় এই ব্যাপারটা একদম সত্য। This equation is valid for free oscillation. What about for force damp oscillation? Damp oscillation এর জন্য কি হবে, এখানে একটা ফ্রিকশন কাজ করবে।
তাহলে এখানে যদি একটা এনার্জি ডিসিপেশন হচ্ছে ডিউ টু ফ্রিকশন, তার জন্য যদি আমরা একটা কম্পোনেন্ট ইউজ করি, হ্যাঁ, এনার্জি ডিসিপেশনের জন্য ফ্রিকশনের জন্য ফ্রিকশন এর জন্য যদি আমরা একটা কম্পোনেন্ট ব্যবহার করি ফর ফ্রিকশন, আমরা একটা কম্পোনেন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে বি, তারপর হচ্ছে dy ডিভাইডেড বাই dt। এটা হচ্ছে ফ্রিকশনের জন্য আমরা এই কম্পোনেন্টটাকে ধরে নিলাম যে ফ্রি অসিলেশনে সেখানে এনার্জি ডিসিপেশন হচ্ছে না, বিকজ সেখানে কোনো ফ্রিকশন নাই। যদি কোনো ফ্রিকশন না থাকে তাহলে the mathematical presentation, the general form of second order differential equation for the free particle is md square y by dt square plus ky is equal to 0। কিন্তু যদি আমরা একটা ড্যাম্প কনসিডার করি তাহলে অবশ্যই এখানে একটা ঘর্ষণ জনিত একটা ফ্রিকশনাল একটা কম্পোনেন্ট চলে আসে, কারণ এখানে এনার্জি ডিসিপেশন হচ্ছে ড্যাম্প হচ্ছে ডিউ টু ফ্রিকশন। তাহলে ড্যাম্প হচ্ছে ডিউ টু ফ্রিকশন, for friction the component b dy by dt, this is equation number 2। সো এখন যদি আমি এটাকে এর মধ্যে ইন্ট্রোডিউস করি তাহলে এই ইকুয়েশনটাকে তখন আমরা লিখতে পারবো therefore this equation then goes to b square y dt square, তারপর হচ্ছে প্লাস b, তারপর dy divided by dt প্লাস হচ্ছে কত ky is equal to 0। this is বা এটাকে আরেকটু সুন্দর করে লেখা যেতে পারে d square y by dt square প্লাস হচ্ছে b divided by m, তারপর dy divided by হচ্ছে dt প্লাস k divided by m, y is equal to হচ্ছে 0, ইকুয়েশন নাম্বার 3। তো এই অসিলেশনের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করাটা আমাদের জন্য একটু খুব দরকার। আমরা ড্যাম্প হারমোনিক অসিলেশনের যে ইন্ট্রোডাকশন সেখানে এখন আছে আমরা যে কিভাবে ড্যাম্প হচ্ছে। তো এটা হচ্ছে জেনারেল ফর্ম ফর ফ্রি ড্যাম্প অসিলেশন, এটাকে বলছে ফ্রি ড্যাম্প অসিলেশন। জেনারেল ফর্ম লিখবো আমি জেনারেল ফর্ম ফর ফ্রি ড্যাম্প অসিলেশন। অসিলেশন এটা ইকুয়েশন নাম্বার 3। এটা হচ্ছে ফ্রি ড্যাম্প অসিলেশনের জন্য একটা এক্সপ্রেশন রাশিমালা। এখন আবার এই ইকুয়েশন যেমন এর একটা জেনারেল ফর্ম ছিল, এর একটা জেনারেল ফর্মটা কি ছিল d স্কয়ার x ডিভাইডেড বাই d স্কয়ার y ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার y ইকুয়াল টু 0। দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ দিস ইকুয়েশন 1। The free particle এর জন্য the general form of this equation is d square y by dt square plus y square omega square y equal to 0। তাহলে যদি এটাকে ফ্রি ড্যাম্প অসিলেশন হয়, ফ্রি ড্যাম্প এই অংশটা যদি চলে আসে সেক্ষেত্রে এর জেনারেল ফর্মটা কেমন হবে? সেক্ষেত্রে এর জেনারেল ফর্মটা হবে হচ্ছে আমরা লিখবো d square y divided by dt square plus twice c dy by হচ্ছে dt plus হচ্ছে কত ky is equal to হচ্ছে কত 0। This is equation number 4। এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ ইকুয়েশন নাম্বার 3। This equation represents the general form of equation number 3। This equation k square this equation represents the general form of equation number 3। তাহলে কি দাঁড়ালো? এটা হচ্ছে ফ্রি অসিলেশনের জন্য জেনারেল ফর্ম, এটা হচ্ছে ড্যাম্প অসিলেশনের জন্য জেনারেল ফর্ম। ড্যাম্প অসিলেশনের জেনারেল ফর্মকে আমরা এইভাবে এটাকে এক্সপ্রেস করতে পারি একদম। এই ইকুয়েশন যেহেতু সিমিলার, এই দুটো ইকুয়েশন সিমিলার, সো ইকুয়েশন 4 এর আমরা একটা সলিউশন বের করতে পারি। তাহলে লিখতে পারি সলিউশন অফ ইকুয়েশন 4। ইকুয়েশন 4 এর সলিউশনটা কি? সলিউশন হচ্ছে y equal to a e to the power minus ct, তারপরে হচ্ছে sin of ওমেগা t মাইনাস হচ্ছে আমরা phi অথবা আলফা অথবা ডেল্টা যে কোনো একটা টার্ম ইউজ করতে পারি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। ওকে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। এটা হচ্ছে সলিউশন অফ দিস ইকুয়েশন নাম্বার 4। দ্য সলিউশন অফ ইকুয়েশন 3 এটা কি আছে? সলিউশন অফ ইকুয়েশন 3। তাহলে আমরা লিখতে পারি সলিউশন অফ ইকুয়েশন 3 আমরা কি লিখতে পারি? y equal to এখানে আসবে a, তারপরে এখানে চলে আসবে হচ্ছে e, তারপরে একটা মাইনাস, তারপরে হচ্ছে c, তারপরে হচ্ছে আসবে হচ্ছে প্লাস রুট ওভার c স্কয়ার মাইনাস a স্কয়ার, তারপরে d প্লাস, তারপরে আসবে একটা টার্ম b, তারপরে e টু দি পাওয়ার, তারপরে মাইনাস c মাইনাস রুট ওভার c স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু হচ্ছে e t, ইকুয়েশন নাম্বার 6। তাহলে the solution of equation number 3 is this and the solution of equation number 4 is this। সো এখন যদি এগুলোকে আমরা ইকুয়েটিং করি, আমরা যদি এর সঙ্গে ওটাকে যদি ইকুয়েটিং করি, এটা সলিউশন না লিখলেও আমাদের হতো। আমরা যদি ওই দুটোর সঙ্গে ইকুয়েশনকে আমরা যদি ইকুয়েটিং করি, হ্যাঁ, আমরা যদি কম্পেয়ার করি, কম্পেয়ার ইকুয়েশন 3 এন্ড ইকুয়েশন নাম্বার 4, তাহলে আমরা পরিষ্কার এখান থেকে লিখতে পারি c then becomes কত আসবে b divided by twice m
b divided by twice m and k square আসবে হচ্ছে k divided by m তাহলে c হচ্ছে আসবে b divided by twice m and k হচ্ছে এত আসবে and obviously আমরা এখানে যেহেতু এত t তাহলে this also আমরা লিখতে পারি c minus omega t তাহলে আমরা লিখতে পারি ct minus omega t তাহলে অবশ্যই আমরা লিখব omega equal to root over c square minus হচ্ছে কত k square তাহলে omega হচ্ছে root over c square minus হচ্ছে k square sorry k square minus c square k square minus c square তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিতে পারি k square মানে হচ্ছে কত k square divided by হচ্ছে m square minus c square মানে হচ্ছে b square divided by 4a square omega আমরা অন্য প্রসিডিউরে অন্যভাবে আমরা এই ওমেগাটাকে ক্যালকুলেশন করতে পারি ওমেগা as we know frequency as we know again আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে পারি না পারি এখান থেকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে পারি omega means twice pi f is equal to root over k square divided by m square minus b square divided by 4m or frequency then goes to 1 by twice m and root over k square divided by m square minus b square divided by হচ্ছে 4m square b square divided by 4m square আমরা অন্যভাবে এই ফ্রিকোয়েন্সিটাকে ক্যালকুলেশন করতে পারি again আমরা লিখতে পারি again we have frequency f equal to হচ্ছে omega divided by হচ্ছে কত twice pi আমরা এখান থেকে জাস্ট ওমেগাটা বসিয়ে দিতে পারি ওমেগা হবে কত 1 by twice pi root over এখানে লিখতে পারি আমরা কত k square minus হচ্ছে c square তাহলে দেখা যাচ্ছে এর একটা ফ্রিকোয়েন্সি কিন্তু আছে ড্যাম্পের ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা সো এটাকে আমরা বলবো oscillation this type of oscillation is called damped harmonic oscillator তো এই হচ্ছে ফ্রি ড্যাম্প অসিলেশনের ফ্রিকোয়েন্সির জন্য আমরা ক্যালকুলেশন করলাম ফ্রি ড্যাম্প অসিলেশনের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কি রকম হয় আমরা হিসাব করলাম আমরা দেখেছি যে there are three types of oscillation free force and damped oscillation এবং তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে এনার্জি ডিসিপেশন আর তিনটার মধ্যে সিমিলারিটি হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি আমরা ড্যাম্প অসিলেশনের ক্ষেত্রে আমরা ফ্রিকশনের জন্য যে এনার্জি ডিসিপেশন হচ্ছে সেই টার্মটা বিবেচনা করে ফ্রি অসিলেশনের সঙ্গে সেটা অ্যাডজাস্ট করে আমরা ফ্রি ড্যাম্প অসিলেশনের জন্য আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করলাম তো এই যে এখন দেখা যাচ্ছে যে ফ্রি ড্যাম্প অসিলেশন ফ্রিকোয়েন্সি আছে এই ফ্রিকোয়েন্সিটা কিভাবে কাজ করছে এলসিআর সার্কিটের মধ্যে তৈরি হচ্ছে সেটাই আমরা দেখব আমাদের নেক্সট ক্লাসের মধ্যে আজকে পর্যন্ত এই পর্যন্ত প্র্যাকটিস করো আগামী ক্লাসে আমরা এলসিআর সার্কিটের মধ্যে ড্যাম্প অসিলেশন কিভাবে ফ্রিকোয়েন্সি রেসপন্স করে সেটা আমরা দেখব তো এই পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ